হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সমতল বস্তুকণার প্রতি অধ্যায় 9.2 যেটা আমাদের রানিং এ ছিল ওই চ্যাপ্টারটা আমরা শেষ করব। বাট সামহাউ আমার এখানে কমেন্টগুলো দেখা যাচ্ছে না, কমেন্টগুলো লোড হচ্ছে না আর কি। আমার কথাটা ঠিকঠাক মতো শুনতেছো কিনা আর বোর্ডে লেখাগুলো একটু ঠিকঠাক দেখা যায় কিনা একটু আমাকে জানাও। এই জিনিসটা দেখতেছি কি করা যায়। আমি যে লাইভে আছি ব্যাপারটা একটু ইনশিওর করে নিই, দেন দিচ্ছি। এটার আবার কি হয়েছে? আচ্ছা একটু ওয়েট, আমি এখান থেকে দেখি। ঠিকঠাক আছে সব কিছু, আই হোপ সো। সো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও, আর আমি দেখতেছি। আজকে আমাদের লেকচার 7, রাইট? ডান। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, সব কিছু ঠিকঠাক। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা যে কাজটা করব সেটা আমাদের ওই যে 9.2 এর লাস্টে কিছু ম্যাথ বাকি ছিল, ওই ম্যাথগুলোর দিকে একটু টাচ দিব। ওকে, আর তোমাদেরকে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আর খাতা কলম ক্যালকুলেটর একটু নিয়ে বসো। আমরা যেটা পড়বো আজকে সেটা আমাদের লাস্টে, আর অলমোস্ট 4টার মতো ম্যাথ করতে হবে, এরপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই রিলেটেড আমরা এখন একটা ম্যাথ করব, সেটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম টাইপ 2 এর 4 নাম্বার পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা টাইপ 2 এর 5 নাম্বারটা পড়বো। টাইপ 2 এর 5 নাম্বার ম্যাথটা আমরা করব। অনেকদিন পর বোর্ডে দাঁড়ালাম, লাস্ট কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আচ্ছা, টাইপ 2 এর 5 নাম্বারটা, এটা বেসিক্যালি একটা টাইপ যেটা তোমার ওই যে মিলিত হবে কখন ওই টাইপের। যেমন ধরো আমি এখান থেকে আমার হাত থেকে একটা বস্তুকে ধরো এই মার্কারটাকে আমি নিক্ষেপ করলাম উপরের দিকে, তারপরে ঠিক একই জায়গা থেকে ধরো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আবার নিক্ষেপ করলাম, তো প্রথম বস্তুটা পড়তে থাকবে এবং দ্বিতীয় বস্তুটা যাবে, তারা কোন পয়েন্টে মিলিত হবে এরকম টাইপসের একটা কনসেপ্ট। সো কোশ্চেনটা আমরা যেটা দেখবো সেটা এমন টাইপের 49, কোশ্চেনটা আমার সাথে লিখে ফেলতে পারো, 49 মিটার পার সেকেন্ড। এরপর আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা প্লাসের যে চ্যাপ্টারটা, ঠিক আছে, 9.3 এর 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে, 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই যে কনসেপ্টটা বললাম, এখন এই জিনিসটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, উপরের দিকে নিক্ষেপ করা হলো। ডান। মানে একটা বেগ বলে দিছে, যে বেগে নিক্ষেপ করছে, তারপরে আরেকটা ক্লু দিয়ে দিছে, এবং 2 সেকেন্ড পরে একই বিন্দু হতে একই বেগে, 2 সেকেন্ড পরে একই বিন্দু হতে একই বিন্দু হতে একই বেগে, তারপর অপর একটা বল ছিল, অপর একটি বল নিক্ষেপ করা হলো। তারা কখনো কোথায় মিলিত হবে? সো কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। আমরা এটার বেসিসে একটা চিত্র আঁকবো, দেন এরপর এটা সলভ করব। তারা কখন ও কোথায় মিলিত হবে, এই ব্যাপারটা, ঠিক আছে। তো কোশ্চেনটাকে আমরা প্রথমে এটাকে একটু বোঝার চেষ্টা করি। 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ধরে নাও যে এটা একটা বল, সেটাকে আমি কি করলাম 49 মিটার পার সেকেন্ড বেগে ধরো এই জায়গা থেকে আমি এটাকে কি করলাম, নিক্ষেপ করলাম। এটা উপর উঠবে, স্বাভাবিক কথা, এটা তো আজীবন উপর উঠতে থাকবে না, এটা একটা টাইম পরে কি করবে, এটা আবার পড়তে থাকবে, ঠিক আছে। সো আমি কি করলাম, এটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম,
তারপরে 2 সেকেন্ড পরে, মানে এটা যখন আমি নিক্ষেপ করছি ওই সময়টার 2 সেকেন্ড পরে, ঠিক আছে, ধরো এখানে আমি যেটাকে নিক্ষেপ করলাম এদিকে উঠলো, তার 2 সেকেন্ড পরে একই বিন্দু থেকে একই বেগে, তার মানে একই বিন্দু বলতে আমি ওকে যেখান থেকে মারছিলাম ঠিক সেম জায়গাটা থেকে ওকে হচ্ছে নিক্ষেপ করতে হবে, এবং ওকে আমি যত বেগে মারছিলাম তত বেগেই মারতে হবে। নিক্ষেপ করা হলো, তো ও তো পড়তে থাকবে আর ও তো উঠতে থাকবে, তারা কখনো কোথায় মিলিত হবে, মানে এমন একটা পয়েন্ট আসবে যেখানে তারা মিলিত হবে। এখানে দেখো দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলছে। নাম্বার 1 কখন, মানে হচ্ছে একটা সময়, এরপর হচ্ছে নাম্বার 2 কোথায়, মানে কোন জায়গাটাতে, মানে কত হাইটে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। সো পুরো ব্যাপারটা আমি আরেকবার বলি, একটা পয়েন্ট থেকে আমি একটা বলকে মারলাম, ঠিক সেম জায়গা থেকে 2 সেকেন্ড পরে আমি আরেকটাকে মারলাম, ও তো পড়তে থাকবে আর উঠতে থাকবে, কোন পয়েন্টটাতে তারা মিলিত হবে এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এটার বেসিসে যদি আমরা একটা চিত্র আঁকতে চাই, চিত্রটা হবে এমন টাইপের, ধরো এটা হচ্ছে আমার ভূমি, ভূমি থেকে আমি কি করলাম, একটা বলকে খাড়া উপরের দিকে মারলাম, তো উপরের দিকে এটাকে মারার পরে কি হবে, এটা তো আবার পড়বে। এখন একটা ব্যাপার আমি এখানে এই জিনিসটাকে এভাবে ড্র করে দেখো, ধরো এটা এভাবে গিয়ে এই পর্যন্ত আবার পড়তেছে, আর আরেকটা বলকে আমি একই বিন্দু থেকে একই বেগে, মানে আমি মারতেছি এইখান থেকেই, বাট এটাকে চিত্রে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে এই পাশটাতে ড্র করছি। কেন এই পাশটাতে ড্র করছি আমি তোমাকে বলি, কারণ তুমি এখানে যদি একটা লাইনের মধ্যে দেখাইতে চাও তাহলে একটু চিত্রটা একটা ক্রিটিক্যাল হয়ে যাবে। এই যে এখানে যে যতটুকু সরণ দেখতেছো এই সরণের কিন্তু বাস্তবে কোনো এক্সিস্টেন্স নাই, এটা জাস্ট চিত্রটা যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এই জন্য হচ্ছে এটা আঁকা হয়েছে। বেসিক্যালি এটাও কিন্তু একই জায়গায়। আমরা একটা বলের ক্ষেত্রে যারা ক্রিকেট খেলছি দেখবো যে এরকম টাইপের, আমি একটা বলকে মারলাম, যে বরাবর মারবো কিন্তু সে বরাবরই পড়বে, দ্যাট মিনস ওকে আমি এই বরাবর মারলাম ও কিন্তু এই বরাবরই পড়বে, এটা বোঝানোর সুবিধাটা আরেকটার কম্পারিজনে দেন আমি একটু হচ্ছে সাইড করে রাখছি এতটুকুই, বাট এতটুকুর বাস্তবে কোনো এক্সিস্টেন্স নাই। সো আমি এটাকে মারলাম, সাথে 2 সেকেন্ড পরে আরেকটাকে মারলাম, কোন পয়েন্টটা তারা মিলিত হচ্ছে, ঠিক আছে, নামতেছে যে এই পয়েন্টটা। তার মানে একটা ব্যাপারে আমরা এগ্রি হইতে পারি যে তাদের কিন্তু একটা কমন হাইট থাকবে। কমন হাইট থাকবে এটার মানে কি, কমন হাইট থাকবে এটার মানে হচ্ছে ও যাবে, যাওয়ার পর আবার পড়তে থাকবে, পরে আমি যাকে নিক্ষেপ করলাম, দেখো দুইজনের জন্যই যদি মিলিত হওয়ার পরে দুইজনের জন্যই যদি আমি হাইটটা চিন্তা করি, ভূমি থেকে কিন্তু তারা একই হাইটে আছে, তাই না। সো কোন হাইটটা, এই হাইটটা হচ্ছে কি তাদের জন্য কমন হাইট, মানে ওর জন্য যত এইচ ওর জন্য তত এইচ। তো আমরা যদি এখন এই জিনিসটাকে চিন্তা করি, প্রথম যে বলটাকে আমরা নিক্ষেপ করলাম, সো এটাকে যদি আমরা লিখি যে প্রথম ক্ষেত্রে কি লেখা যায়, দেখো এটা হচ্ছে আমাদের একটা নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা ইন জেনারেল সূত্র জানি, এই সূত্রগুলো ছিল আমাদের লাস্ট ক্লাসেও দেখাইছিলাম পরন্ত বস্তুর জন্য, এটা ছিল আমাদের নিক্ষিপ্ত বস্তুর জন্য, আর এটা ছিল আমাদের ওই কেসটার জন্য যে হাইট থেকে মারবো ওই হাইটটা ক্রস করে যদি নিচে চলে যায়, আর এটা ছিল যে নিক্ষিপ্ত বস্তুর জন্যই বিচরণকাল এবং সর্বাধিক উচ্চতা। তো আমাদের এখন এটা হচ্ছে কি বেসিক্যালি একটা নিক্ষিপ্ত বস্তু, যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তার মানে এইচ এর জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা আমরা অ্যাপ্লাই করবো, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখো কি দাঁড়ায়, h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, এটা আমরা অ্যাপ্লাই করলাম। প্রথম ক্ষেত্রে আমাদের এই কেসটা আসবে। এরপরে এটার পরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি হিসাব করতে যাই, প্রথম ক্ষেত্রে বলতে প্রথম বলটা আমি যখন নিক্ষেপ করলাম সেটা, দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রের ঘটনাটা কি, দ্বিতীয় ক্ষেত্রের ঘটনাটা কিন্তু ঘটতেছে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে আমি এটাকে নিক্ষেপ করলাম। তার মানে এটাকে কিন্তু এভাবে লেখা যায়, তাদের জন্য হাইট তো সেম থাকবে, এইচ তো কমন, ইউ, আর এখানে টি এর জায়গাটাতে আমরা লিখবো টি মাইনাস 2, মানে 2 সেকেন্ড পরে নিক্ষেপ করছে দ্বিতীয় বলটা, মাইনাস হাফ জি, এই টি এর জায়গাটা হবে কত, টি মাইনাস 2 স্কয়ার। তো এই ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, আর এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, যে এই ব্যাপারটা আমরা বুঝছি কিনা পুরোপুরি। এখানে আমি টি মাইনাস 2 কেন লিখলাম, এখানে আমি টি মাইনাস 2 কেন লিখলাম, দ্বিতীয় ক্ষেত্রে জাস্ট সেম সূত্রই 2 সেকেন্ড পরে হবে, কারণ এটা হচ্ছে কি আমি 2 সেকেন্ড পরে নিক্ষেপ করছি, এই জন্য এটাকে আমি টি মাইনাস 2 দিয়ে দিচ্ছি এরকম। আর অনেকের কাছে মনে হইতে পারে যে আমি এটা অন্যভাবেও করতে পারতাম, তুমি যদি প্রথমটাকে টি প্লাস 2 ধরো তাহলে পরেরটাকে টি ধরতে পারবো, ওইভাবেও করতে পারো, বাট এভাবে করাটা একটু বেটার। সো ক্লিয়ার, ওকে, আমাকে জানাইছো অনেকেই হচ্ছে যে ক্লিয়ার। আচ্ছা আমি এর পরেরটাতে হচ্ছে সুইচ করি। এখন দেখো এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, আমাদের এই ম্যাথের মধ্যে পারপাসটা কি, আমাদের এই ম্যাথের মধ্যে পারপাস হচ্ছে কখন একটা সময় টাইমের ভ্যালুটা বের করতে হবে, কোথায় হাইটের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন 1 নাম্বার আর 2 নাম্বারকে যদি কম্পেয়ার করি, দেখো তুমি বলতেছো যে h সমান হচ্ছে এই জিনিসটা, আবার h সমান বলতেছো এই জিনিসটা, তার মানে আমরা খুব ইজিলি বলতে পারি কম্পেয়ার করলে এইটা সমান এটা বলা যায়, ঠিক আছে, কারণ তাদের জন্য এই যে h সমান এটা আবার h সমান এটা, তো আমরা এই দুইটাকেও সমান বলতে পারি। তাহলে এই জিনিসটাকে এভাবে লিখতে পারো যে 1 ও 2 কে যদি আমরা কম্পেয়ার করি, 1 নাম্বার আর 2 নাম্বার থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি,
একটা প্রজাপতি উঠতেছে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু এই যে এই জিনিসটা জাস্ট লিখবো ইউ ইন্টু টি মাইনাস টু মাইনাস হাফ জি টি মাইনাস টু স্কোয়ার। এতটুকু পর্যন্ত লিখলাম। কি করলাম, জাস্ট 1 আর 2 কে কম্পেয়ার করে এটা সমান এটা লিখছি। তারপরে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা আগাই সামনে, ক্যালকুলেশনটা ইজি নর্মাল যে ক্যালকুলেশন, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা এমন ছিল এমনই রেখে দিলাম। আর এই পাঁচটার ক্যালকুলেশনটা দেখো, আমরা জাস্ট এটাকে গুণ করতে পারি যে আমাদের অ্যালজেব্রিক যে ক্যালকুলেশনটা, ইউ এর সাথে টি গুণ হবে, দ্যাট মিনস এটা ইউটি হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা 2 ইউ হয়ে যাবে। তারপরে এখানে মাইনাস হাফ জি, আর এই জায়গা দেখো টি মাইনাস টু হোল স্কোয়ার, এই জায়গাটাতে আমরা ছোটবেলার যে সূত্র ক্লাস 6 এর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো তো কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তো এটার পরে এখন দেখো একটা জিনিস, এই জায়গা থেকে ইউটি আর এই জায়গা থেকে ইকুয়ালের অপর পাশের ইউটি কিন্তু তুমি ক্যান্সেল করে দিতে পারো, কারণ এখানে প্লাস ইউটি ছিল, এটা অপর পাশে আসলে মাইনাস ইউটি হয়ে যাবে, ইউটি থেকে ইউটি চলে গেলে দ্যাট মিনস আলটিমেটলি 0। আজকে প্রচুর গরম পড়তেছে। তারপরে এখানে দেখো, এখানে মাইনাস 2u ছিল, সেটাকে সমান চিহ্নের অপর পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাস 2u হবে, ইকুয়াল দিয়ে এখানে দেখো সমান চিহ্নের অপর পাশে একটা কিন্তু হাফ জি যুক্ত একটা টার্ম ছিল, এবং সমান চিহ্নের এই পাশেও হাফ জি যুক্ত একটা টার্ম ছিল, হাফ জি যুক্ত টার্মগুলোকে আমরা অপর পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে যে মাইনাস হাফ জিটি স্কোয়ার সেটা যদি অপর পাশে চলে যায় তাহলে কিন্তু সেটা প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে যায়। তারপরে এখানে বাকি যেটা থাকবে দেখো মাইনাস হাফ, এটা যদি আমরা এখন গুণ করি এখানে দেখো হাফ জি এর সাথে মাইনাস হাফ জি এর সাথে টি স্কোয়ার গুণ, আবার ওর সাথে এইটা গুণ, আবার ওর সাথে কিন্তু এটাও গুণ, তো প্রত্যেকটা আমাদের ইন্ডিভিজুয়ালি গুণ করতে হবে। তাহলে মাইনাস হাফ জি এর সাথে প্রথমে কি গুণ, টি স্কোয়ার গুণ বসাই ফেললাম। এরপরে দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস হাফ জি এর সাথে এবার হচ্ছে তোমার এটা গুণ, এটাকে আমরা একবারে গুণ করে দিতে পারি, 2 দুগুণা 4 40, ঠিক আছে, দ্যাট মিনস হাফ জি এর সাথে 40 গুণ। এরপর আবার দেখো এই মাইনাস হাফ জি এর সাথে 2 স্কোয়ার গুণ, 2 স্কোয়ার মানে তো 4, এটা তো আমরা জানি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং এখানে হচ্ছে হাফ জি এর সাথে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা আমরা লিখে ফেলবো। এখন দেখো আমাদের ক্যালকুলেশনটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। আবারও এখান থেকে হাফ জিটি স্কোয়ার আর হাফ জিটি স্কোয়ার আমরা বাদ দিয়ে দিতে পারি, হাফ জিটি স্কোয়ার থেকে হাফ জিটি স্কোয়ার চলে গেলে এটা 0 হয়ে যাবে, আর আমাদের ক্যালকুলেশন দেখো অনেক ছোট হয়ে গেছে এবার। তাহলে এটাকে লেখা যায় যে 2u সমান কি লেখা যায় দেখো, এটাকে যদি আমরা লিখি, এটা অনেকের কাছে 9 মনে হবে, এটা হচ্ছে জি, আমার জিটা এরকমই লিখে। আচ্ছা তাহলে দেখো এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে এখানে 2 ছিল এখানে 4 ছিল, সো কাটাকাটি করলে এখানে কিন্তু তোমার শুধু 2 থাকবে, ঠিক আছে। তো এখান থেকে তাহলে কি থাকবে দেখো, এখানে পাচ্ছ শুধু 2 আর এখানে জিটি, তার মানে তোমার পুরো টার্মটা হয়ে যাবে 2gt, ওকে 2gt হয়ে যাচ্ছে। তারপর মাইনাস এখানে তুমি যদি কাটাকাটি করো 2 আর 4, এখানে কিন্তু তোমার 2 থাকবে, তার মানে 2g থাকলো, বসাই দিলাম 2g বসাই দিলাম। ওকে, আমাদের এখন দেখো খুব ইজিলি আমাদের এখানে টি এর মানটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এই যে কখনের যে ব্যাপারটা বলছে সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, টাইমের মানটা বের করতে হবে। সো টাইমেরটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অপর পাশে পাঠাই দিই, অপর পাশে পাঠাইলে কি হয়ে যাবে, মাইনাস 2g ছিল, এটা অপর পাশে আসলে প্লাস 2g হয়ে যাবে, 2u প্লাস 2g, আর এর পাশে থাকবে 2gt। আমাদের দরকার হচ্ছে টি এর মান বের করা, তাহলে আমরা এটাকে কি করতে পারি, টিটাকে রেখে বাকিটাকে 2gটাকে অপর পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে 2u প্লাস 2g ডিভাইডেড বাই 2g, ঠিক আছে, এমন টাইপের। তো জি এর মান তো আমরা জানি, জি এর মান তো কোনো কঠিন কিছু না। এটাকে দেখো এভাবেও লেখা যায়, 2u ডিভাইডেড বাই 2g প্লাস 1 লেখা যায়। কিভাবে, এটাকে এভাবে আমরা লিখতে পারি, কারণ হচ্ছে তোমার এই যে 2u এর সাথে ডিভাইডেড বাই 2g, আবার এখানে 2g ডিভাইডেড বাই 2g, 2g ক্যান্সেল করলে 1 থাকে, আবার এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে তোমার এখানে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে u বাই g প্লাস 1। তাহলে দেখো টাইমের ক্যালকুলেশনটা আমাদের জন্য কত সিম্পলিফাইড হয়ে গেছে। এখানে কিন্তু আমরা খুব কঠিন কাজ করি নাই। প্রথমেরটার জন্য আমরা জাস্ট নিক্ষিপ্ত বস্তুর সূত্র দিছি, পুরো ব্যাপারটা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করো। নিক্ষিপ্ত বস্তুর সূত্র দিলাম, দ্বিতীয়টাও আমাদের নিক্ষিপ্ত বস্তু, বাট এটা 2 সেকেন্ড পরে নিক্ষেপ করা হয়েছে। আমাদের এই জায়গায় শুধু একটা জিনিস বুঝার ছিল, সেটা হচ্ছে তাদের হাইটটা কিন্তু কমন হাইট, এই জিনিসটা আমাদের বুঝার ছিল। দেন আমরা এটা সমান এটা লিখলাম, আর এটা তো আমাদের নর্মাল ক্যালকুলেশন, এটা তো কোনো কঠিন কিছু না। আর এই যে এটা তো আরো ইজি ক্যালকুলেশন, আমরা 6 থেকে পড়ে আসছি। তাহলে আমাদের যে কাজটা করতে হচ্ছে, আমাদের টি সমান ইউ বাই জি আসতেছে। ইউ মানে আমরা জানি হচ্ছে আদিবেগ, আর জি মানে আমরা জানি হচ্ছে কত 9.8 জানি, আর এখানে প্লাস 1, এটা তো একটা সংখ্যা। এই ভ্যালুটা কোথায় পাবো, প্রশ্নে দেওয়া আছে 49 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে খাড়া নিক্ষেপ করা হলো, এবং দ্বিতীয় বলটাকেও কিন্তু আমরা একই বেগে নিক্ষেপ করছি, মানে প্রথমটাও 49 এমএস ইনভার্স 1, দ্বিতীয়টাও 49 এমএস ইনভার্স 1। তাহলে ইউ এর মানটা আর আমাদের বলার অপেক্ষা রাখে না যে এটা কত হবে, আমাদের 49 ডিভাইডেড বাই আমাদের জি এর মান হবে 9.8 প্লাস 1। আনসার কত আসে দেখো, 49 ডিভাইডেড বাই 9.8 প্লাস 1 কত আসছে,
ওয়ালাইকুম আসসালাম হাসান মেহেদি। 6 আসছে, 6 আসার কথা। t-2 কেন হয়েছে? t-2 হচ্ছে কারণ আমি ওকে কি করছি, প্রথম বলটার 2 সেকেন্ড পরে নিক্ষেপ করছি। এই যে দেখো এখানে দুইটা বলের ঘটনা, নাম্বার 1 একটা বল, নাম্বার 2 আরেকটা বল। প্রথম বলটাকে আমি যখন নিক্ষেপ করলাম, এটা হচ্ছে জাস্ট এই জিনিসটা সিনারিওটা এমন, আমি একটা বলকে নিক্ষেপ করলাম উপরের দিকে, ও তো আবার নেমে আসবে। চিন্তা করো একটা বলকে আমি এই জায়গা থেকে নিক্ষেপ করলাম, ধরে নাও এখানে তো একটা বোঝানোর জায়গা আছে, এখন এই জায়গা থেকে আমি নিক্ষেপ করলাম একটা বলকে, ও যাচ্ছে, ও যাওয়ার 2 সেকেন্ড পরে ওকে আমি যে সময়ে মারছি ওর টাইমটা যদি টি হয়, তাহলে পরেরটাকে আমি 2 সেকেন্ড পরে মারলাম, দ্যাট মিনস সে হচ্ছে 2 সেকেন্ড পরে যাবে। ও পড়তে থাকবে আর ও উঠতে থাকবে, কোন পয়েন্টটাতে তারা মিলিত হবে, ওই মিলিত হওয়ার সময় এবং কোথায় হাইট দুইটাই আমাদেরকে বের করতে হচ্ছে, এই আর কি। সো এই কারণে এটাকে হচ্ছে t-2 লিখছি। আরো একটা কাজ তুমি করতে পারতা, এই ম্যাথটা আরো একভাবে করা যেত। তুমি যদি এই প্রথমটাকে তুমি যদি t+2 ধরতা, পরেরটাকে কিন্তু টি ধরে ক্যালকুলেশন করতে পারতা, তখন তোমার একদম আনসার এক্স্যাক্টলি সেমই আসতো এবং কনসেপ্টে কোনো রকমের ঝামেলা হইতো না। মানে বুঝছো, মানে একটার আর একটা সময়ের পার্থক্য 2 সেকেন্ড করার জন্য বেসিক্যালি এই কাজটা করছি, একটাকে টি ধরে আরেকটাকে t-2 করছি। আরো একটা যেটা করা যেত সেটা এটাকে t+2 ধরে এটাকে টি ধরা যেত, একই ঘটনা, বুঝছো? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা 6 সেকেন্ড আসছে। এই 6 সেকেন্ডটা কিন্তু অনেক কিছু বলে। কিভাবে বলে দেখো, এটা লিখছি 6 সেকেন্ড। এই 6 সেকেন্ডটা বলে আসলে কি, এই 6 সেকেন্ডে তুমি কিসের মান বের করছো একটু দেখার চেষ্টা করো। 6 সেকেন্ড তুমি যেটা বের করছো সেটা হচ্ছে টি এর মান। টি কোন ক্ষেত্রে আমরা ধরছিলাম, প্রথমটার ক্ষেত্রে ধরছিলাম। তার মানে তুমি যদি এই জিনিসটাকে এইভাবে বলো যে এই যে 6 সেকেন্ড যেটা আসছে, মানে প্রথম বলটা নিক্ষেপ করার 6 সেকেন্ড পরে তারা হচ্ছে মিলিত হবে। খেয়াল করো আমি কিন্তু দুইটা ঘটনা বলতেছি, যদি প্রথম বলটা বলো, প্রথম বলটা নিক্ষেপ করার 6 সেকেন্ড পরে তারা মিলিত হচ্ছে, ঠিক আছে, কারণ আমরা প্রথমটার জন্য টি বসাইছিলাম। বাট তুমি যদি এই কথাটাই দ্বিতীয় বলটার ক্ষেত্রে বলতে চাও, তখন তুমি কি বলবা, তখন কিন্তু তুমি এটা বলতে পারবে না, কারণ দ্বিতীয় বলের জন্য টাইম তোমার টি ছিল না, t-2 ছিল। তার মানে তুমি 6 থেকে জাস্ট 2 বাদ দিয়ে দিবা, তাহলে কত হয়ে যাবে, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়ে যাবে। তার মানে দ্বিতীয় বলটা নিক্ষেপের 4 সেকেন্ড পরে মিলিত হবে। তার মানে পুরো ব্যাপারটা কি হলো, তুমি যদি কথাটাকে এমন ভাবে বলো যে প্রথম বল দিয়ে যদি বলো, তাহলে বলবো যে প্রথম বলটা নিক্ষেপের 6 সেকেন্ড পরে তারা মিলিত হবে, ওই যে কখন, এটার উত্তরটা। আর যদি তুমি এই কথাটাই দ্বিতীয় বলের জন্য বলো, কারণ দ্বিতীয় বল কিন্তু 2 সেকেন্ড পরে মারছে, আমরা সব জায়গায় 2 সেকেন্ড পরে ধরে ধরে হিসাব করে আসছি। তুমি যদি এই কথাটা বলো যে দ্বিতীয় বলটা নিক্ষেপের পর, নিক্ষেপের 6-2 বা 4 সেকেন্ড পরে তারা মিলিত হচ্ছে, এরকম টাইপের বলতে পারবা, দুইটাই বলতে পারবা, প্রথম বল দিয়ে বলতে পারবা, দ্বিতীয় বল দিয়েও বলতে পারবা। বাট এই জিনিসটা তোমাকে আমি শিখাইতে চাচ্ছি যে কোন বলের জন্য তুমি টাইমটা কত বলবা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আমি লাস্ট কয়েকদিন হচ্ছে যে অসুখের মধ্যে ছিলাম, এই যে জ্বর সর্দি কাশি এরকম অবস্থা। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম, কখনের উত্তর আমরা পাইলাম, প্রথম বল বললে 6 সেকেন্ড, দ্বিতীয় বল বললে 4 সেকেন্ড পরে। আচ্ছা এখন আমরা কোথায় এর উত্তরটা দিব, কোথায় এর উত্তরটা দেওয়া আমাদের জন্য এখন আর খুব কঠিন কিছু না। কোথায় হাইটটা কিন্তু আমরা বের করে রাখছি, দেখো এটা দিয়েও দিতে পারো, এটা দিয়েও দিতে পারো, বাট এটা ইজি। h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। এতক্ষণ আমরা টি এর মান জানতাম না, টি এর মান আমরা জেনে গেছি, জাস্ট আমরা এখন এটা বসিয়ে দিব। আর এখানে হাইট তো কমন হাইট, তাহলে দেখো আমরা কোথায় এর উত্তরটা আমরা পেয়ে যাব, h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, এটাই ছিল। সো এখানে বলতে পারো যে 1 নাম্বার থেকে আমরা পাচ্ছি ut মাইনাস হাফ gt স্কয়ার। ইউ মানে আদিবেগ, আদিবেগ আমরা বসাচ্ছি না তখন, এই যে 49 বসাবো, ডান। 49 ইন্টু টি এর মান কত, 6 বসাও, মাইনাস হাফ জি টি স্কয়ার, টি মানে হচ্ছে কত, 6 স্কয়ার। এটার আনসার কত আসে দেখো, আমিও ট্রাই দিয়ে দেখি। $117.6 আসছে। I hope so এটাই আনসার। একটা ম্যাথ করাবো যেটার কোশ্চেন হচ্ছে অনেক বড়। দেখিও 117.6 আসছে কিনা, এটাই হচ্ছে আনসার। আজানটা শেষ হইতে হইতে আমি পরের ম্যাথের কোশ্চেনটা লিখে রাখি, আর এর মধ্যে 2 মিনিট ব্রেক থাকুক, ঠিক আছে? এটা আশা করি বুঝছো। টাইপ 2 এর
আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করলাম জাস্ট নাও, এটার বেসিসে কিন্তু একটা বোর্ডের প্রশ্ন আসছে। এই প্রশ্নটা হচ্ছে তোমার সৃজনশীলে প্রশ্নটা ছিল এমন টাইপের যে একটা ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করছে, 5 সেকেন্ড পরে একই বিন্দু থেকে একই বেগে অপর একটা বল নিক্ষেপ করছে। আমরা ম্যাথটা করছি জাস্ট 2 সেকেন্ড দিয়ে। বোর্ড পরীক্ষাতে সৃজনশীল আসছে জাস্ট তোমার কত, 5 সেকেন্ড পরে, মানে টাইমের ভ্যালুটা 5 সেকেন্ড পরে t-5 করবো। ডান, পুরো সেম ম্যাথ, বল দুইটা কখনো কোথায় মিলিতে হবে। জাস্ট দেখো সৃজনশীল হচ্ছে তোমার কোন জিনিসটা অ্যাড করতেছে, তোমার কোশ্চেনগুলোকে একদম পুরো নতুন করে জেনারেট করে দিচ্ছে না, তোমার এক্সিস্টিং যে প্রশ্নগুলো আছে ওগুলোকে জাস্ট একটু সংখ্যা টংখ্যা পাল্টায় বা কথাটা একটু পাল্টায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই আর কি। তো এখন এই জিনিসটা না পারার কিছু নাই, আশা করি পারবা। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2018-তে এরকম একটা প্রশ্ন আছে সৃজনশীল। আচ্ছা, তো আমরা এখন যে ম্যাথটা করবো এই ম্যাথটার কোশ্চেনটা একটু হচ্ছে বড়, কোশ্চেনটা হচ্ছে লিখতে একটু টাইম লাগবে, আর সলিউশনটা ইজি, বুঝলে? আচ্ছা, তো টাইপ 2 এর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নাম্বার ম্যাথটা। টাইপ 2 এর 6 নাম্বার ম্যাথটা করব। তো এখানের মধ্যে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে কোশ্চেনটা লিখে নিই। ভূমি থেকে √2gy, এটা হচ্ছে একটা বেগ, √2gy মিটার পার সেকেন্ড বেগে, মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট। খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। লাইনগুলো একটু চিন্তা করার চেষ্টা করো, তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। ডান, বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে, এখানে লিখি, রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরে, ভূমি বরাবর x মিটার দূরে ভূমিতে অবস্থিত। রেকর্ডেড ভিডিও লেকচারগুলো যখন বানাই তখন হচ্ছে যে চিন্তা করি, মানে কোন একটা জিনিস এরকম লেখার সময় ধরো শুধু লিখতেছি, তখন সেটাকে হচ্ছে যে এডিটের সময় ক্লিপ স্পিড দিয়ে ফাস্ট করে দেওয়া যায় লেখাটা। তো আমার ইচ্ছা করতেছে এখন ক্লিপ স্পিড দিয়ে এটাকে ফাস্ট করে দেওয়া। ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে হাতের লেখা ডে বাই ডে বাজে হয়ে যাচ্ছে অনেক। বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর। কোশ্চেন শেষ হয় না। তাদের অন্তর, অন্তর মানে কি তো জানাই তো আমাকে, 1/n সেকেন্ড। এই তো চলে আসছি কোশ্চেন শেষের দিকে। দেখাও যে কি বের করতে হচ্ছে, শব্দের গতিবেগ। শব্দের গতিবেগ যেটা আমাদেরকে বের করতে বলছে সেটা হচ্ছে n ইন্টু √x² + y², n ইন্টু √x² + y² মাইনাস y মিটার পার সেকেন্ড। ডান। তো একটা জিনিস আমি বলি এখান থেকে, দেখো এই টাইপসের ম্যাথগুলো যখন আমরা করব গতি চ্যাপ্টারে বিশেষ করে, আরেকটা কমন ফোবিয়া থাকে স্টুডেন্টদের যে এই স্থিতিবিদ্যা গতিবিদ্যা চ্যাপ্টারটা স্টুডেন্টরা কেন জানি একটা আনসার করতে চায় না, বুঝছো? মানে
কেমন জানি আমাদের সময় থেকে আমরা দেখতেছি যে এই জিনিসটাতে অনেকের ফোবিয়া কাজ করে। বাট তুমি যদি কোশ্চেনগুলো নিয়ে একটু বসো, বইয়ের কোশ্চেনগুলো নিয়ে বসো যেগুলো থেকে হচ্ছে যে কোশ্চেনগুলো বারবার আসতেছে, আর তুমি যদি দেখো যে তোমার এই চ্যাপ্টারগুলো বা পুরো ম্যাথই যদি তুমি অ্যানালাইসিস করতে বসো, তুমি দেখবা যে একমাত্র স্থিতিবিদ্যার গতিবিদ্যার যে চ্যাপ্টারটা এখান থেকে কোশ্চেনগুলো চেঞ্জ করে না। সৃজনশীলে একদম দেখবা যে প্রায় হুবহু ম্যাথ বসাই দিয়েছে সৃজনশীলে। সো এই চ্যাপ্টারগুলো ট্রাই করবা যে ভালো মতো আয়ত্ত আনার জন্য, আর এগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য তো কাজে লাগবে। অ্যাডমিশনে তো তখন তুমি তো এরকম গ্যাপ দিয়ে চলে যেতে পারবে না। এইচএসসিতে তুমি যদি চিন্তা করো যে আমি একটা টপিক পড়লাম, এই একটা টপিক আনসার করবো, অল্টারনেট এটা আমি আনসার করলাম না, সমস্যা কি? বাট তুমি যখন ভার্সিটি লেভেলে উঠবা তখন তো তোমাকে আলটিমেটলি এই জিনিসগুলো শিখতেই হবে। একদম যে তোমাকে গতিবিদ্যার অঙ্ক করতে হবে এটা আমি বলতেছি না, যেমন ধরো বেসিক জিনিসগুলো থাকে। আমার কথা যদি আমি বলি, আমি যখন এইচএসসিতে ছিলাম আমাদের সময় হচ্ছে অনলাইনে পড়ার ব্যাপারটা, এই যে আমি এখন অনলাইনে পড়াচ্ছি, অনলাইনে পড়ার ব্যাপারটা টোটালি ছিল না। তো তখন যে ব্যাপারটা হয়েছে, সো প্রোগ্রামিংয়ে হচ্ছে আমি এনাফ উইক ছিলাম, এবং আমি যখন এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছি আমি ধরেই নিছি যে আমি প্রোগ্রামিং চ্যাপ্টার আনসার করব না। প্রোগ্রামিং চ্যাপ্টার আনসার না করে আমি কি করব, অল্টারনেট হচ্ছে যে বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে আইসিটির কথা বলতেছি, তো ওই চ্যাপ্টারগুলো হচ্ছে ভালো মতো আয়ত্ত করছি যাতে ওগুলো থেকে লিখতে পারি, এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি আইসিটিতে 92 পাইছি প্রোগ্রামিং চ্যাপ্টারটা না পড়ে। আমি বলতেছি যে প্রোগ্রামিং চ্যাপ্টারটা না পড়তে, ঠিক আছে, কিন্তু না পড়তে না, আমি বলতেছি যে তোমাকে এই জিনিসটা, যেমন ধরো আমি প্রোগ্রামিংটা গ্যাপ দিয়ে আসছি, এটা আমার নিজের কাছে যখন আমি এইচএসসি আইসিটির বই খুলি আমার কাছে মনে হয় যে আমি প্রোগ্রামিং চ্যাপ্টারটা পারি না। তো তখন কি হলো, আমাদের ভার্সিটিতে হচ্ছে যে আমি তো প্রোগ্রামিং না পড়ে আসি, আমাদের পুরো একটা সাবজেক্ট ছিল জাস্ট সি প্রোগ্রামের উপরে। তো সি প্রোগ্রামের উপর একটা সাবজেক্ট ছিল। এখন আমি তো আর এই জিনিসটা অ্যাভয়েড করে যাইতে পারবো না, আমাকে তো এখানে ভার্সিটি লেভেলে হচ্ছে মোটামুটি পাস করাটা অনেক কষ্ট। সো পাস করে অ্যাটলিস্ট একটা ভালো নাম্বার নিয়ে যাইতে হবে। তো আলটিমেটলি কি হলো, ওই যে আমি এইচএসসিতে একটু ফাঁকিবাজি করছি, আমার এসে এখানে আবার পড়তে হয়েছে পুরো প্রোগ্রামটা, মানে একদম যে জিনিসগুলো ইন্টারের বেসিক দেখা গেছে যে ওই জিনিসগুলো আমাকে আবার পড়তে হয়েছে। সো আলটিমেটলি আমি আমার ক্ষেত্রে আমি যদি বলি আমার লাইফে আমি এমন অনেক ফেস করছি যে জিনিসগুলো আমি এইচএসসিতে একটু ফাঁকিবাজি করে আসছি, এগুলো আমার ভার্সিটিতে উঠে ইন ডিটেলস পড়তে হয়েছে এমন অবস্থা। যেমন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স একটা চ্যাপ্টার, এটা আমার কাছে বিশাল ফোবিয়ার একটা নাম ছিল, বাট ভার্সিটিতে উঠে আমি তো ট্রিপলে নিয়ে পড়তেছি, আমাদেরকে ইলেকট্রনিক্স স্টিল ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2, ইলেকট্রনিক্স 3, বরং একটা চ্যাপ্টার যেখানে আমি স্কিপ করার চিন্তা করছিলাম সেখানে আমাকে জাস্ট 3টা সাবজেক্ট পড়াইছে শুধু ইলেকট্রনিক্সের উপরে। সো তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে অনেক, এবং আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো এইচএসসিতে পড়ে আসলে আরও অনেক বেশি বেটার হইতো। যদিও আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো ছিল, সব কিছু ওকে ছিল, বাট হ্যাঁ এই জিনিসটা আমি ফিল করছি যে আমার এই জিনিসটা এইচএসসিতে ক্লিয়ার করার দরকার ছিল, আর এই জিনিসগুলো গ্যাপ দিয়ে একটা না একটা জায়গায় আটকাই যাবা। সো এখন তোমার হাতে টাইম আছে। আর এই যে ভার্সিটি যে অ্যাডমিশন টেস্টটা দিবা, এই অ্যাডমিশনটা টেস্টটা বলতে পারো যে তোমার একদম ছোটখাটো লেভেলের কোনো একটা পরীক্ষা, ঠিক আছে। মেইন কাজ হচ্ছে তুমি যখন ভার্সিটিতে যাবে তখন দেখবা যে তোমার সবকিছু শুরু আর কি মাত্র। আর ওই পরীক্ষাটা যদি আমি এখন আমার দিক থেকে যদি বলি, তোমাদের কাছে মনে হতে পারে অ্যাডমিশন টেস্ট অনেক কিছু, বাট অ্যাডমিশন টেস্ট হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা টাস্ক, সবচেয়ে ছোট একটা টাস্ক। এখন ওইটার বেসিসে হচ্ছে আমাদের দেশে এমন যে তোমার সবকিছু ডিফাইন করবে, যেমন আমি চাইলে এখন আর কোনোভাবে ডাক্তার হইতে পারবো না, বা আমি চাইলে হচ্ছে যে তোমার একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হইতে পারবো না, ওই জিনিসগুলো হচ্ছে কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। বাট এটা আমার মূল বলার বিষয় যে এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার করে যাবা অ্যাটলিস্ট এইচএসসিতে থাকতে। তারপর ধরো তুমি, তোমার কাছে চিন্তা হইতে পারে যে আমি ক্যালকুলাস বাদ দিব, ঠিক আছে। ক্যালকুলাস তুমি যখন ভার্সিটিতে যাবা তোমাকে এক একটা পুরো সাবজেক্ট পড়াবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপর হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো ওই জিনিসগুলো তোমাকে বাধ্য তুমি শিখতে, ঠিক আছে। আর যদি শিখতে না পারো, এখন তোমার কাছে মনে হতে পারে আমি তখনও শিখবো না, সমস্যা কি? শিখতে যদি না পারো তোমার হচ্ছে ক্রেডিট লস যাবে। ক্রেডিট লস যাওয়া মানে হচ্ছে তোমার সার্টিফিকেটে ক্রেডিট লস লিখে দিবে, তুমি ওই সাবজেক্টটা কমপ্লিট করতে পারো, তোমাকে সার্টিফিকেট দেবে না, অনেক ঝামেলা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এখন ওই দিক থেকে চলে আসি, এটার বেসিসে আমরা এখন ম্যাথগুলো করব। ভূমি থেকে এই √2GY, এটা দিয়ে আমরা কি বুঝতেছি? এটা দিয়ে আমরা বুঝতেছি √2GY মিটার পার সেকেন্ড বেগে। এটা দ্বারা আমরা বুঝতেছি হচ্ছে একটা বেগ। তো এখন দেখো বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট, আর এই ম্যাথগুলো ট্রাই করবে চিত্র এঁকে করার জন্য, নাইলে লাইন রিডিং পড়তে পড়তে লাইনের মধ্যে হারিয়ে যাবা। তো এখান থেকে দেখো তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো রকেটের প্রক্ষেপ বিন্দু, এবং তা হতে ভূমি বরাবর 1 মিটার দূরে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর হচ্ছে 1/n সেকেন্ড। আচ্ছা, অন্তর মানে কি জানি বলছিলাম, অন্তর মানে হচ্ছে যে ইসিত্রিতে গতিবিদ্যা পড়াবেই না বলছে। আচ্ছা, তাদের অন্তর হচ্ছে 1/n সেকেন্ড। দেখা যায় শব্দের গতিবেগ এত। পুরো ব্যাপারটাকে আমরা একটা চিত্রে নিয়ে আসি। দেখো ভূমি থেকে, তার মানে আমরা একটা পয়েন্ট চিন্তা করি যে ধরো এটা হচ্ছে ভূমি,
এই পুরো সারফেসটা এই লাইন বরাবরই হচ্ছে ভূমি। ভূমি থেকে √2GY মিটার পার সেকেন্ড বেগে, √2GY মিটার পার সেকেন্ড বেগে। তো এখান থেকে ধরো আমরা এটাকে নিক্ষেপ করলাম, যার বেগটা কত হবে, এখান থেকে নিক্ষেপ করার সময় বেগটা হবে ধরো ইউ সমান হচ্ছে √2GY। ঠিক আছে, আমরা এত বেগে নিক্ষেপ করলাম, √2GY বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট, একটা একদম খাড়া উপরের দিকে যাচ্ছে প্রক্ষিপ্ত একটা রকেট, তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। এটা মনে হয় ইলন মাস্কের রকেট ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে বৃহত্তম উচ্চতা ধরে নিলাম আমি চিত্রটাকে সুবিধার্থে, এইটাই হচ্ছে তার বৃহত্তম উচ্চতা, এই জায়গায় উঠে বিস্ফোরিত হয়েছে। ঠিক আছে, তার মানে আমি পুরো ব্যাপারটাতে কি বললাম, ভূমি থেকে √2GY মিটার পার সেকেন্ড বেগে, মানে এটা হচ্ছে একটা বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। এটা হচ্ছে ধরো তার বৃহত্তম উচ্চতা, এখানে উঠে এসে বিস্ফোরণ হয়েছে। তারপর দেখো রকেটের প্রক্ষেপ বিন্দু বলতে তুমি কোনটা বুঝো, যে বিন্দু থেকে তাকে প্রক্ষেপ করা হয়েছে, এটার আমরা একটা নাম দিয়ে দিই, ধরো এটার নাম দিয়ে দিলাম এ। রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে মানে কি, রকেটের প্রক্ষেপ বিন্দু থেকে ভূমি বরাবর x মিটার দূরে, তার মানে এখান থেকে ভূমি বরাবর x মিটার দূরে, কি হলো ভূমি বরাবর x মিটার দূরে, এটাকে আমরা x বসাইলাম, মানে এই দূরত্বটা হচ্ছে x মিটার দূরে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে, এই যে ভূমিতে অবস্থিত অপর আর একটা বিন্দু x মিটার দূরে, এটার আমরা নাম দিয়ে দিলাম বি। এই বি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে, একটা জিনিস তুমি চিন্তা করো, একটা রকেট এ বরাবর যাচ্ছিল, যাওয়ার পর সেটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হলে কি হবে, তার শব্দটা আমরা জানি যে চারপাশে ছড়াই পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? ঠিক আছে, তো একটা রকেট যখন বিস্ফোরণ হয়েছে তার শব্দ চারপাশে ছড়াই পড়বে, কিন্তু আমাদের চারপাশে সব পয়েন্টটা আমাদেরকে বের করতে হবে না, আমাদেরকে জাস্ট বের করতে বলছে এ পয়েন্টে এবং বি পয়েন্টে, এই দুইটা পয়েন্ট আমরা মেজার করব। কেন? কারণ একটা হচ্ছে রকেটের প্রক্ষেপ বিন্দুতে একটা, আরেকটা হচ্ছে রকেটের প্রক্ষেপ বিন্দু থেকে ভূমি বরাবর x মিটার দূরে অবস্থিত আরেকটা বিন্দু। সো আমরা যে কাজটা করব, আমরা দুইটা পয়েন্টটা বের করব, একটা হচ্ছে এই বরাবর আসতে যে সময় লাগে, ঠিক আছে, সেই বরাবর সময়টাকে আমরা t2 দিলাম, আর এই বরাবর আসতে যে সময় লাগে সেটাকে হচ্ছে আমরা t1 দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা থাকার কথা না, মানে সময়ের কথা বলতেছি। আমাদেরকে এখানে কিসের অন্তর বের করতে বলতেছে, যে সময় লাগে সময়ের অন্তরটা বলে দিছে 1/n সেকেন্ড। তো আমরা মোটামুটি এই ডাটাগুলো আমাদের এখানে দেওয়া আছে। আরেকটা ব্যাপার দেখো, আমরা এখানে একটা জিনিস খুব ইজিলি দেখতে পারতেছি যে এই জিনিসটা খাড়া উপরের দিকে প্রকৃত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হয়েছে। বৃহত্তম উচ্চতা বলতে কোন জায়গাটা বুঝাচ্ছিলাম দেখো তো, এটাকে আমি আরেকটা নাম দিয়ে দিলাম এবি দিছি, তো এটাকে আরেকটা ধরো নাম দিলাম সি। বৃহত্তম উচ্চতা বলতে আমরা এই জায়গাটা বুঝতেছি। এখন আমরা বৃহত্তম উচ্চতার কিন্তু একটা সূত্র পড়ে আসছি, সূত্রটা ছিল এমন, h=u²/2g। সূত্রটা মনে রাখার জন্য বলছিলাম যে আমাদের বৃহত্তম উচ্চতার সূত্রতে দুইটা 2 থাকবে, মানে একটা পাওয়ারে থাকবে, একটা হচ্ছে সহগে থাকবে। তো এখন আমরা যদি বৃহত্তম উচ্চতার ক্যালকুলেশনের দিকে যাইতাম, তাহলে আমাদের পুরো ব্যাপারটা এমনই হওয়ার কথা ছিল, কিরকম হওয়ার কথা ছিল, h=u²/2g। ঠিক আছে, u²/2g, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে √2gy। সো এটা আমরা যদি বসাই দেখো √2gy, এটা বসাইলাম, আর এখানে স্কয়ার ডিভাইডেড বাই 2g বসলো। সো এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে তোমার 2gy ডিভাইডেড বাই 2g। সো 2g ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কত, y। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারবো যে h সমান কিন্তু y, তার মানে এই যে বৃহত্তম উচ্চতা এইটা সমান আমরা y বলতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের y, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের x। এখন এটা আমরা দেখে বুঝতেছি যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যদি আমার আঁকার সময় এটা একটু বাঁকা হয়ে গেছে। সো এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কিন্তু তার আমরা অতিভুজ বলতে পারবো। সো এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এই বাহুটা পেয়ে যাব কত, √x² + y² + x² বা x² + y² বলা একই কথা। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা এতটুকু পর্যন্ত শিওর। এখন দেখো তোমাকে যে জিনিসটা বের করতে হবে, এই বিন্দুতে এই যে বিস্ফোরণ হয়েছে কিন্তু এখানে এই বিন্দুতে শব্দ আসতে যে সময় লাগতেছে, বি বিন্দুতে শব্দ আসতে যে সময় লাগতেছে, আগে সময়টা বের করো, তারপরে না তাদের অন্তর বের করবা। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই বিন্দুতে শব্দ আসতে কত সময় লাগে এই জিনিসটা আমরা বের করব। এই বিন্দুতে শব্দ আসতে সময় বা এই বিন্দুতে শব্দ পৌঁছাতে প্রয়োজনীয় সময়, যাই বলো, এই বিন্দুতে শব্দ পৌঁছাতে, এই বিন্দুতে শব্দ পৌঁছাতে সময়। আচ্ছা, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে শব্দের বেগ কিন্তু একটা সমবেগের উদাহরণ ছিল। ঠিক আছে, শব্দের বেগ হচ্ছে একটা সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা জানি যে s সমান হচ্ছে vt। ঠিক আছে, s সমান vt জানি, তাইলে আমরা যদি এখান থেকে ধরো আমাদের শব্দের বেগ হচ্ছে সমবেগ, s সমান vt, এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, তার মানে আমাদের দরকার হচ্ছে কি সময়, তার মানে আমরা t সমান বলতে পারি s/v। ঠিক আছে, তো t সমান, এটাকে আমরা বেসিক্যালি লিখবো t2 দিয়ে।
টি2 দিয়ে কেন লিখবো? কারণ আমরা এ বিন্দুতে পৌঁছাইতে যে সময়টা এটাকে আমরা টি2 দিয়ে ডিনোট করছিলাম। তাহলে আমরা যদি এটাকে লিখি যে টি2 দিয়ে, তার মানে টি সমান s/v হবে। আচ্ছা দেখো তো, এই বরাবর s মানে কত? এই বরাবর s মানে কিন্তু তোমার y, এখন এটা আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম। তাইলে y ডিভাইডেড বাই v, কোনো সমস্যা থাকার কথা না। v মানে কি? ওই যে শব্দের বেগটা। তারপরে এখন আমরা বি বিন্দুতে পয়েন্টটা বের করব। সো বি বিন্দুতে শব্দ পৌঁছানোর সময়, বি বিন্দুতে শব্দ পৌঁছাতে সময় একই সূত্র, ওই যে s সমান vt এর সূত্রটা, শব্দ পৌঁছাতে সময়। এখানে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম এটাকে? এখানে আমরা এটাকে প্রকাশ করছিলাম, এ বরাবর শব্দটা যাবে, এটাকে আমরা টি1 দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে টি1 সমান সেম ভাবে s/v। এখানে s মানে কত? এখানে s মানে কিন্তু তোমার এই যে আমরা বের করছিলাম √x² + y²। তাহলে এটা আমরা বসাই √x² + y² বসাইলাম, আর শব্দের বেগ তো v। এখন দেখো, এখন প্রশ্নের লাস্ট লাইনটা একবার পড়ো, লাস্টের আগের লাইন। রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর 1 মিটার দূরে অবস্থিত ভূমিতে অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে, তার মানে এ বিন্দুতে শব্দ আসতে যে সময় লাগে এটা আমরা বের করলাম, এবং বি বিন্দুতে শব্দ আসতে যে সময় লাগে সেটাও বের করলাম। কি বলছে এবার? যে সময় লাগে তাদের অন্তর, তাদের অন্তর মানে কি? সময়ের অন্তর। তাদের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাদের অন্তর হচ্ছে কত? 1/n সেকেন্ড। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, মানে আমরা যদি এখান থেকে বিয়োগ করি, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কত আসবে? রেজাল্টটা 1/n সেকেন্ড হবে। এই জিনিসটাই আমাদেরকে বোঝাচ্ছিল। আচ্ছা, তো এটা আমরা কিভাবে ডিফাইন করব যে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ দিব? এটা আমাদের মন মতো চাইলে আমরা করতে পারবো না। আমরা জানি যে আমরা একটা উপপাদ্য পড়ে আসছি এমন টাইপের, যে আমাদের লম্ব বরাবর যে দূরত্বটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে কম দূরত্বটা। আমরা যদি চিন্তা করি যে এটা কিন্তু আমাদের অতিভুজ, অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু হয়, সবচেয়ে বড় যে বাহুটা, তার মানে আমরা এই বি বিন্দুতে শব্দ আসতে এই পথের জন্য এটা কিন্তু তোমার কম্পারেটিভলি বড় ওর তুলনায়, ঠিক আছে? তাহলে আমরা যে কাজটা করতে পারবো, লিখবো যে শর্ত মতে বা শর্ত অনুসারে এটা থেকে এটা বিয়োগ দিব, √x² + y² ডিভাইডেড বাই v মাইনাস ওই যে এটা কত আসছে y/v ইকুয়াল টু 1/n। 1/n কেন? কারণ বলছে যে একটা থেকে একটা যদি আমরা বিয়োগ দিই তাহলে 1/n আসবে। এটা তুমি চাইলে এভাবে লিখতে পারো, t1 - t2 ইকুয়াল টু 1/n। এরপরে চাইলে এটা লিখতে পারো, বাট আমার কাছে মনে হয় না এটা দরকার আছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমাদের কমন সেন্স বলে যে আমরা এটাকে লসাগু করতে পারি। লসাগু করে দাও, v বসে যাবে, আর এখানে কত থাকবে দেখো, √x² + y² মাইনাস y ইকুয়াল টু থাকবে কত? 1/n। এখন আমাদেরকে কি বের করতে বলছে এখান থেকে? দেখো তো, আমাদেরকে বের করতে বলছে শব্দের গতিবেগ, দ্যাট মিন্স v এর ভ্যালুটা বের করতে হবে। তো এটাকে আমরা চাইলে আর গুণন করে দিলেই তো আনসার চলে আসতেছে। v এর সাথে 1 গুণ হবে, আর n এর সাথে এটা গুণ হবে। সো করে ফেলি, v এর সাথে 1 গুণ হলে এটা v হয়ে যাবে, n এর সাথে এটা এভাবে রেখে দিব, n √x² + y² মাইনাস y। এটা দেখো আমাদেরকে এটা বের করতে বলছে, n √x² + y² মাইনাস y। এখানে মিটার পার সেকেন্ড লিখে দিও, পুরোটা লিখবা মিটার পার সেকেন্ড। আর এটা আমাদেরকে বলছে দেখা হচ্ছে, সো আমরা এটা লিখে ফেলবো, শর্ট, ডান। তাহলে আমরা কি করলাম দেখো, এই জিনিসটা তো তোমার বুঝার যে জায়গাগুলো আছে, এইটা যে y, এই জিনিসটা আমাদেরকে কেমনে বুঝছি? ওই যে বৃহত্তম উচ্চতার একটা কনসেপ্ট দিছে, বৃহত্তম উচ্চতা বলা যে কথা, সর্বোচ্চ উচ্চতা বলা সেম কথা, যার ফর্মুলা হচ্ছে h সমান u²/2g। কেন h সমান u²/2g? এই জিনিসটা হচ্ছে বুঝাইছিলাম বেসিক ক্লাস নিয়ে, পুরো একটা ক্লাস নিয়ে বুঝাইছি কেন h সমান u²/2g। আচ্ছা দেখো, তাহলে বৃহত্তম উচ্চতার সূত্র দিয়ে আমরা এখানে বেগটা জানতাম, এটার বেসিসে হচ্ছে আমরা h সমান যে y এটা বের করলাম, আর বাকি ডাটাগুলো আমার চিত্রেই দেওয়া ছিল। আর x জানি, y জানি, এখানে আমরা অতিভুজ বরাবর √x² + y² এটা আমরা বের করে ফেলতে পারবো, এটাও পারলাম। এখন আমাদেরকে বলছে যে এই জিনিসটা মানে আমরা বিয়োগ করব যে বি বিন্দুতে শব্দ আসতে যে সময় আর এখানে যে সময়, এদের অন্তর বা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1/n সেকেন্ড আসবে। সো 1/n লিখে দিব, জাস্ট এটা আর গুণন করে দিলে আনসার চলে আসবে। সো এই ম্যাথটা কে কে বুঝছি একটু আমাকে জানাবা। টাইপ 2 এর ম্যাথ করা লাগবে না, এরপর হচ্ছে আমরা টাইপ 3 তে চলে যাব। ক্লিয়ার? ওকে, বুঝছি। t1 আর t2 এর বিয়োগটা বুঝলাম না, ওয়েট দেখো, t1 আর t2 এর বিয়োগটা কেন করছি? আমাদেরকে প্রশ্ন বলে দিছে যে এই জিনিসটা খেয়াল করো, এই লাইনটা থেকে জাস্ট এতটুকু পর্যন্ত দেখো একবার। রকেটের প্রক্ষেপ বিন্দু, রকেটের প্রক্ষেপ বিন্দু কোনটা? যে বিন্দু থেকে তাকে প্রক্ষেপ করা হয়েছে, এবং তা হতে ভূমি বরাবর, তা হতে ভূমি বরাবর x মিটার দূরে, মানে ওর থেকে ভূমি বরাবর x মিটার দূরে
x মিটার দূরে ভূমিতে অবস্থিত অপর একটা বিন্দু, ভূমিতে অবস্থিত অপর একটা বিন্দুকে আমরা বি ধরলাম। বিস্ফোরণের শব্দ আসতে বিস্ফোরণটা হয়েছে কোথায়? বিস্ফোরণটা হয়েছে কিন্তু সি বিন্দুতে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে। দেন শব্দ তো এটা চারপাশে ছড়ায় যাবে, এদিকেও আসবে, এদিকেও আসবে, এদিকেও আসবে। আমরা এটাকে মেজার করবো যে দুইটা জায়গায়, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। তার মানে এখানে শব্দ আসতে আমরা এটাকে ধরে নিলাম T2 আর এটাকে ধরে নিলাম T1। উল্টাও ধরতে পারো, তখন সেই ক্ষেত্রে উল্টাটা লিখবা। যে সময় লাগে বিস্ফোরণের শব্দ আসতে, যে সময় লাগে, ওই যে সময় দুইটা আমরা বের করছিলাম, তাদের অন্তর 1/n সেকেন্ড। অন্তর কথাটার মানেই কিন্তু আরেকটা হচ্ছে বিয়োগফল বা বিয়োগ। অন্তরের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে কিন্তু বিয়োগ, ওই যে আমরা যে যোগ বিয়োগ পড়ে আসি এই আর কি। তার মানে এই যে সময়ের বিয়োগ, সময়ের অন্তর মানে যে সময় লাগছে তাদের অন্তর, এটা থেকে এটা আমরা বিয়োগ দিলাম। এটা থেকে এটা কেন বিয়োগ দিছি? কারণ এটা ছিল আমাদের অতিভুজ, অতিভুজটা ডেফিনেটলি হচ্ছে বড় হবে। ওকে, সো ক্লিয়ার কিনা জানো? আচ্ছা, আমরা লাস্টে একটা ম্যাথ করব। তোমাদেরকে লাস্ট ক্লাসে হচ্ছে একটা হোমওয়ার্ক দিছিলাম, বহুপদীর একটা কনসেপ্টকে কাজে লাগাই হচ্ছে ম্যাথটা করার জন্য। করছিলা কিনা? টাইপ 3 এর আজকে আমরা একটা ম্যাথ করব। নোট অনুযায়ী মেবি এটা লাস্ট ম্যাথ, ওই লাস্ট যে ম্যাথটা ছিল এটা করে দিব। ওইটাতে একটা পেঁচানো জিনিস আছে। এই চ্যাপ্টার শেষ হলে তো আমাদের মোটামুটি সব চ্যাপ্টারই শেষ, ক্র্যাশ করছে, তাই না? বাহ, সেই আমাদের গত বছর থেকে জার্নি। তোমাদের সাথে প্রায় হচ্ছে ক্র্যাশ কোর্সে তৃতীয় ক্লাস থেকেই হচ্ছে আমার ক্লাস নেওয়া হয়েছে, একদম থার্ড ডেতে যে ক্লাসটা ছিল, থার্ড ডে না সেকেন্ড ডেতে, 10 তারিখে ক্র্যাশ কোর্স শুরু হয়েছিল, তো 12 তারিখে হচ্ছে ক্লাস নিয়েছে। যাদের মোটামুটি জিনিসগুলো পড়া হয়ে গেছে তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যে নোটগুলো অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে, পিডিএফটা একবার ওপেন করবা। পিডিএফটা ওপেন করে হচ্ছে তুমি জাস্ট পড়াগুলো দেখবা, যে জায়গাটাতে বুঝতে প্রবলেম হবে ওইগুলো এসে ক্লাসের মধ্যে দেখবা, তাহলে তোমার হচ্ছে ক্লাসগুলো আরও ফার্স্ট কভার করতে পারবে আর কি। ঠিক আছে? আর কারো যদি হচ্ছে একদমই পড়া না থাকে দেন সেই ক্ষেত্রে সে আগে ক্লাসটা কমপ্লিট করে দেন নোটটা দেখবা। আচ্ছা, আমরা এখন টাইপ 3-তে চলে যাচ্ছি। আর আমি ক্লাসের শুরুতে বলে নিয়েছিলাম আমরা এখানে হচ্ছে টোটাল 4টা সাব চ্যাপ্টার পড়বো। ম্যাথে মোটামুটি যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে এটাই সবচেয়ে হচ্ছে লেংদি চ্যাপ্টার। সো এখানের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, প্রথম আমাদের যেটা পড়লাম সেটা হচ্ছে যে একটা চলমান বস্তু কণার গতিপথের সূত্র, দ্যাট মিনস হচ্ছে যে সরলরেখা বরাবর গতি। এরপর আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে পরন্ত বস্তু আর হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তু রিলেটেড সবগুলো। থার্ড যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রাস রিলেটেড। প্রাস সম্পর্কে অনেকে পড়ার কথা, মানে আমাদের হচ্ছে ফিজিক্সে ছিল ফার্স্ট পেপারে, গতিতে এমন একটা পড়া ছিল, ওই যে ধরো এই যে আমাদের এখন বাংলাদেশের ক্রিকেট খেলা চলে, ক্রিকেটার কত কোণে যদি নিক্ষেপ করে সেটাকে সবচেয়ে বেশি দূরে নিতে পারবে, তারপর সর্বোচ্চ উচ্চতা কত, এই জিনিসগুলো হিসাব করার জন্য হচ্ছে আমাদের ওই চ্যাপ্টারটা হচ্ছে অনেক হেল্প করবে। তারপরে হচ্ছে ওই প্রাস রিলেটেড একটা চ্যাপ্টার পড়বো, আর ফিজিক্সের ভেক্টরের কিছু পড়ে আসছো, ওই যে নৌকা নদী স্রোতের যে ম্যাথগুলো। বেসিক্যালি এটা ফিজিক্সেরই চ্যাপ্টার, আমি কিন্তু বেসিকে কোনো নতুন কিছু পড়াইনি, ফিজিক্সে যা ছিল তাই পড়াইছি। সো ওই জিনিসগুলো দিয়েই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে কাজ করে, বা এই চ্যাপ্টারের হচ্ছে তার অ্যাপ্লিকেশনটা। ওই জিনিসগুলো কারো যদি ক্লিয়ার থাকে এটা তার কাছে একদম কোনো ব্যাপার না, ম্যাথগুলো নিজেই সলভ করতে পারবো। আচ্ছা, তো আমরা যে কাজটা করবো এখন, একদম লাস্ট যে ম্যাথটা ছিল আমাদের টাইপ 3 এর লাস্ট যে ম্যাথটা, আমি এটাকে 1 নাম্বার ম্যাথ দিচ্ছি, যেহেতু আমি করাচ্ছি 1 নাম্বার, এই জন্য এই হিসাবে একটা দিছি। আর মেবি এটা হচ্ছে নোটের 10 নাম্বার ম্যাথটা পাবা। কোশ্চেনটা হচ্ছে এটা, কোনো নির্দিষ্ট, আর যদি কেউ চাও জিনিসগুলো হচ্ছে প্রিন্ট করেও নিতে পারো, প্রিন্ট আকারে, কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে 1 খণ্ড পাথর, কোন নির্দিষ্ট উচ্চতা থেকে 1 খণ্ড পাথর ফেলে দেওয়া হলো এবং তা পতনের।
ফেলে দেওয়া হলো এবং তা পতনের কত টি সেকেন্ডে, পতনের শেষ টি সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে। শেষ টি সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে। ডান, অতিক্রম করে। এখন আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে, টোটাল পড়তে যে সময়টা লাগছে এই জিনিসটা দেখা হচ্ছে পতনের মোট সময়। দেখাও যে পতনের মোট সময়ে কি জিনিসটা বের করতে হবে, t/2 প্লাস h/gt। t/2 প্লাস h/gt সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমাদেরকে এই জিনিসটা যেটা বের করতে হচ্ছে, প্রথমে আমাদেরকে এটার বেসিসে একটা চিত্র এঁকে ফেলতে হবে, দেন এটা দিয়ে আমরা সলভ করব। কোন নির্দিষ্ট উচ্চতা থেকে একখণ্ড পাথর ফেলে দেওয়া হলো, এটা খুব ইজি, 2-3 লাইনের কোশ্চেন, এবং তা পতনের শেষ টি সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে। দেখা হচ্ছে পতনের মোট সময়টা কত, টোটাল টাইমটা বের করতে হবে। একটা উচ্চতা আমরা চিন্তা করি, ধরো এটা হচ্ছে আমাদের সেই উচ্চতা, এই উচ্চতা থেকে কি করতেছি, একটা পাথরকে ফেলে দিচ্ছি, ঠিক আছে, এবং তা পতনের শেষ টি সেকেন্ডে। আমরা এরকম টাইপের একটা ম্যাথ করছিলাম টাইপ 2-তে, এটা হচ্ছে একটা পাথরকে আমরা ফেলতেছিলাম শেষতম সেকেন্ডে, বলছিলাম শেষতম সেকেন্ড বলতে আমরা লাস্ট যে সেকেন্ডটা বুঝতাম সেটা, আর এখানে কিন্তু শেষতম সেকেন্ড বলে নাই, এটা বলছে শেষ টি সেকেন্ড। টি সেকেন্ড বলতে যে কোনো সেকেন্ড হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, মানে যাই হোক শেষ একটা টি সেকেন্ড বলে একটা সেকেন্ড থাকবে একদম শেষের দিকে, এটা পড়ার ওই ধরে নিলাম শেষ টি সেকেন্ডটা হচ্ছে এইটুকু পড়তে যে সময়টা লাগলো, আমার কথা মতো আমি ধরে নিলাম শেষ টি সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে, মানে ও যে পড়তেছে পড়ার টি সেকেন্ডে h দূরত্ব সে অতিক্রম করলো। খুব ভালো কথা, ঠিক আছে, কারণ এখানে ধরো এই যে এখান থেকে আমি একটা পাথরকে ফেললাম, শেষ টি সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে, এতটুকু পর্যন্ত আমার ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে, পতনের মোট সময়, মানে এখান থেকে এতটুকু পড়তে টোটাল টাইমটা কত লাগছে। এই জায়গায় আমরা ক্যালকুলেশনের জন্য আমরা ধরে নিলাম এই পুরোটা পড়তে যে সময়টা লাগছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি। অনেকে হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে মনে করতে পারে যে আমি এখানে বিচরণকাল লিখছি, বাট এখানে বিচরণকাল লিখি নেই, এটাকে যেহেতু আমি টি দিয়ে প্রকাশ করছি এই জন্য এটাকে তো আমরা আমাদের অন্য কিছু দিয়ে প্রকাশ করতে হবে। চাইলে এটাকে হচ্ছে তুমি t1 দিয়ে প্রকাশ করতে পারো, বাট আমার কাছে মনে হয় যে এটা একটু ভেজাল হয়ে যাবে t1 লিখলে। t1 লিখতে পারো, অসুবিধা নাই, বাট এটা এখানে হচ্ছে টোটাল যে আমরা সাধারণত জানি যে পড়তে যে সময়টা সেটাকে টি দিয়ে প্রকাশ করি, বাট এখানে যেহেতু আমাদের একটা প্রশ্নে ফিক্সড করে দিছে যে শেষ টি সেকেন্ডে h দূরত্ব, এই নোটেশনটা আমি অন্য কিছু প্রকাশের জন্য ইউজ করতে পারবো না, এতটুকু তো একমত আমরা, ঠিক আছে। তো আমরা কি করবো, পতনের টোটাল টাইমটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে বুঝাচ্ছি, এই ক্যাপিটাল টি দিয়ে কিন্তু আমরা বিচরণকাল বুঝাচ্ছি না, ওকে। সো আমরা বলেই দিচ্ছি এই জিনিসটা পতনের মোট সময়টা। তো আমরা যদি এই জিনিসটা এখন হিসাব করি, দেখো এইটা যদি পুরোটা পড়তে যদি টাইমটা লাগে ক্যাপিটাল টি, আর এতটুকু পড়তে যদি তোমার টাইম লাগে স্মল টি, তাহলে আমরা ডেফিনেটলি হিসাব করতে পারবো যে এতটুকু পড়তে আমাদের কত সময় লাগছে, সেটা হচ্ছে টি মাইনাস টি। জাস্ট আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিলেই তো আমরা এটা পড়তে যে সময়টা লাগছে এই সময়টা আমরা বের করতে পারবো। এখন এইটা দেখো পাথরটা পড়তে পড়তে এখানে কিন্তু একটা বেগ থাকবে, তার এই পয়েন্টে তার একটা বেগ অর্জিত হচ্ছে। সো ওই বেগটাকে আমরা ধরো ভি দিয়ে প্রকাশ করলাম, এই বেগটার ইম্পর্টেন্সটাকে এটা আমরা দেখবো। সো এই বেগটা আমাদের কি হবে, বেসিক্যালি এটা কিন্তু একটা পড়ন্ত বস্তু, একটা পাথর ফেলে দিচ্ছে একটা হাইট থেকে। সো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্রগুলো জানি যে v = u + gt, আমরা যদি বেগটা বের করতে ইন্টারেস্টেড থাকি তাহলে দেখো আমরা যদি এটা অ্যাপ্লাই করি v = u + gt, যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিছে, ধরে নিলাম তার ইনিশিয়ালি সে স্থির ছিল, তাহলে এখান থেকে বলা যায় তোমার v = u এর মান হচ্ছে 0 আর g বসে যাবে, 0 + g বসে গেল টাইমের ব্যাপারটা দেখো, এখান থেকে সে পড়তেছে, তার মানে সে এখানে যদি আসতে চায়, এখানে ভি দ্বারা আসলে আমরা কি বুঝি, শেষ বেগ, ইউ দ্বারা বুঝি হচ্ছে আদি বেগ। দ্যাট মিনস তুমি ধরে নিচ্ছ যে আদি বেগটা 0, তার মানে এই পয়েন্টে আমরা যদি তার শেষ বেগটা বের করতে চাই তাহলে শেষ বেগটা কত হবে, এখান থেকে যখন আমরা হিসাব করব ওই সময়টা হচ্ছে আমাদের কত, টি মাইনাস টি। তাহলে আমাদের টাইমের জায়গাটাতে আমরা বসাবো টি মাইনাস টি, মানে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। তাহলে আমাদের আলটিমেটলি ব্যাপারটা হয়ে যাবে এমন টাইপের ভি = g × টি মাইনাস টি। এখানে একটা কথা আছে, তুমি যখন এই ভিটাকে কিন্তু আমরা দুইভাবে হচ্ছে দেখতে পারবো। প্রথমে তুমি যখন এই পয়েন্ট থেকে হিসাব করবা তখন তুমি এই পয়েন্টটাকে একটা শেষ বেগ হিসাবে বলতে পারবা, বাট তুমি যখন এইটা হিসাব করবা তখন কিন্তু ও তোমার জন্য আবার আদি বেগ। দ্যাট মিনস ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে প্রথমে এখানে আমরা ইনিশিয়ালি তার ভ্যালুটা 0 ধরে নিলাম, আদি বেগের ভ্যালুটা স্থির অবস্থা থেকে,
শেষ বেগ ধরে নিলাম ভি, ভিটা আমরা বের করে নিলাম, এরকম টাইপের একটা বেগ হবে। আর এই অংশের জন্য যখন আমরা হিসাব করব তখন কিন্তু তার আদি বেগটা আমরা ভি ধরবো, কারণ এই পয়েন্ট থেকে এই এটা যখন আমরা হিসাব করতেছি এই সাইডের জন্য তখন কিন্তু তার আদি বেগটা আমরা ভি ধরেই ক্যালকুলেট করতেছি, এমন টাইপের। তো আমরা যদি এটাকে হিসাব করতে যাই, দেখো তার মানে আমাদের লাস্ট টি সেকেন্ডের জন্য আমরা হিসাব করব, এটাকে এভাবেই লিখতে পারো যেটা আমরা এখানে প্রশ্নে বলে দিছে, শেষ টি সেকেন্ডের জন্য বা শেষ টি সেকেন্ডের ক্ষেত্রে। শেষ টি সেকেন্ডের ক্ষেত্রে এমন টাইপের ক্যালকুলেশনটা হবে। শেষ টি সেকেন্ডের ক্ষেত্রে আমাদের এখানে টি সেকেন্ডে এইচ দূরত্ব অতিক্রম করতেছে, দ্যাট মিনস আমাদের এখানে হাইটের একটা ব্যাপার আসে। সো আমরা হাইটের সূত্র পড়ে এসে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে আমরা এটা এখানে অ্যাপ্লাই করে দিব, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আমাদের অ্যাপ্লাই করা শেষ। এখন এখানে ইউ বলতে বোঝাচ্ছে আদিবেগ, বাট আমরা যে ক্যালকুলেশনটা করব আমাদের এখানে ইউ বলতে আমাদের আদিবেগ বোঝাবে, ঠিক আছে, বাট সে আদিবেগটা হবে এটা, কারণ আমরা এই অংশের জন্য জাস্ট আমরা হিসাব করতেছি। এখন জাস্ট এই অংশ বলতে আমরা এই অংশের দিকে কনসেন্ট্রেশনটা দিব, তাহলে আমাদের পুরো ব্যাপারটা দাঁড়াবে এমন টাইপের যে এইচটা এইচ থাকবে, ইউ বলতে আমাদের হয়ে যাবে তখন এটা জি ইন্টু টি মাইনাস টি, আর এখানে একটা টি থাকবে, এই ইউ এর জায়গাটাতে জাস্ট আমরা জি ইন্টু টি মাইনাস টি বসাচ্ছি বেগটা, আর এখানে টি ছিল টি বসে যাবে প্লাস হাফ জি টি স্কোয়ার বসাই দিলাম। তো এখন আমরা যদি এটাকে গুণ করি দেখো কি হয়, এইচ সমান এটা হয়ে যাবে জি টি আর এখানে একটা টি ছিল, তার মানে জি টি টি, এটা কিন্তু ক্যাপিটাল টি, মাইনাস জি আর এখানে হচ্ছে টি ছিল জি ইন্টু টি আবার এর সাথে টি, দ্যাট মিনস জি টি স্কোয়ার, তারপরে প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন আমাকে একটা জিনিস জানাবা, এই জিনিসটা আমাকে বলো যে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত লিখতে পারবো, শুধু এই অংশটা জানাও যে মাইনাস জিটি স্কোয়ার আর হাফ জিটি স্কোয়ার। সহজ কথায় যদি বলি হাফ জিটি স্কোয়ার থেকে যদি জিটি স্কোয়ার যায় তাহলে আমরা কি লিখতে পারবো, এটা আমাকে একটু কমেন্টে জানাও। এটাও মতোই থাকবে, বাট এটার জন্য আমরা কি লিখবো, মাইনাস হাফ জিটি স্কোয়ার, অনেকে জানিস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। ওকে, আবার বলবো এখান থেকে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন সেই ক্ষেত্রে এটাকে কি লিখবো, হাফ জিটি স্কোয়ার থেকে জিটি স্কোয়ার যদি যায় তাহলে এটার পরিবর্তে আমরা কি দিয়ে এটাকে রিপ্লেস করতে পারবো। অনেকে জানিস হচ্ছে হাফ জিটি স্কোয়ার, অনেকে জানিস হচ্ছে মাইনাস হাফ জিটি স্কোয়ার, একটা না একটা তো হবে। সো কোনটা হবে এই জিনিসটা জানতে চাচ্ছি। অনেকে জানিস মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা আমি যদি বলি তোমাকে, দেখো এখানে কিন্তু তোমার হাফ থেকে তুমি এক বিয়োগ দিচ্ছ, হাফ থেকে যদি তুমি এক বিয়োগ দাও তাহলে কিন্তু সেটা মাইনাস হাফই হবে। তোমার যদি এটা বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটর নিয়ে এই হাফের জায়গায় তুমি 0.5 লিখবা আর এই জায়গাটাতে হচ্ছে -1 করবা। হাফ আর 1 কেন বলতেছি, দেখো এখানে জিটি স্কোয়ার ধরো নাই, জিটি স্কোয়ারের জায়গায় ধরো হচ্ছে একটা কলম, ঠিক আছে, তুমি বললা যে আধাটা কলম বিয়োগ একটা কলম, এখানে এক কেন, কারণ 1 ইন্টু জিটি স্কোয়ার বলা যায়, তাহলে তুমি 0.5 থেকে তুমি যদি এক বিয়োগ দাও, একদম সিলিভাবে শিখাচ্ছি জিনিসটা, তাহলে দেখবা মাইনাস হাফ আসবে, তাহলে এটার রিপ্লেসমেন্টে তুমি মাইনাস হাফ জিটি স্কোয়ার লিখতে পারবা, ঠিক আছে, মাইনাস হাফ জিটি স্কোয়ার লিখলাম। আমাদের এখান থেকে বের করার দরকারটা কি আসলে, আমাদের এখান থেকে বের করার দরকার হচ্ছে পতনের মোট সময়, পতনের মোট সময় বের করতে হবে। পতনের মোট সময়কে তো আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করছিলাম, দ্যাট মিনস আমাদের এই ক্যাপিটাল টি দিয়ে বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ক্যাপিটাল টি যুক্ত টার্মটাকে রেখে আমরা সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার ছিল, এটা অপর পাশে চলে আসলে হয়ে যাবে প্লাস হাফ জিটি স্কোয়ার, আর এর পাশে থাকবে জি টি টি। এখন তুমি এই ব্যাপারটা বলো আমাকে যে পতনের মোট সময় এটা আমাদেরকে বের করতে হবে, পতনের মোট সময় তো ক্যাপিটাল টি, তার মানে আমাদের দরকার ক্যাপিটাল টি এর মান বের করা। এখন আমাদের যে কাজটা হবে সেটা কিন্তু উভয় পক্ষে আমরা জিটি দিয়ে ভাগ করব। কেন জিটি দিয়ে ভাগ করব, উভয় পক্ষে যদি আমরা জিটি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখান থেকে এই জি ইন্টু টি এই পুরো টার্মটাই ভ্যানিশ হয়ে যাবে, আবার এখানে এইচ বাই জিটি চলে আসবে যেটা কিনা আমাদের প্রমাণের, এবং এইটাও আমাদের মিলে যাবে অটোমেটিক, ঠিক আছে, এই কারণে আমরা জিটি দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে উভয় পক্ষে জিটি দ্বারা ভাগ করি, আমাদের এখানে কি ছিল, এইচ ছিল প্লাস এখানে ছিল হাফ জিটি স্কোয়ার, তারপরে এখানে থাকবে আমাদের জিটিটি। ওকে, তো আমরা কি করব, জিটি দিয়ে উভয় পক্ষে ভাগ করব স্মল টি, তাহলে জিটি দিয়ে ভাগ করলাম, এই পুরাটার সাথে ভাগ করব, এর সাথেও ভাগ করব, এর সাথেও ভাগ করব, ডান। তাহলে দেখো আমাদের কি লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে আমরা এখান থেকে জিটি জিটি ক্যান্সেল হয়ে যাবে, টাইমের ভ্যালুটা পেয়ে যাবো, আমাদের এটাই বের করা দরকার এই পুরো ম্যাথের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এটাকে বের করতে চাই তাহলে দেখো কি হয়, এখানে জিটি জিটি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কে, শুধু টি থাকবে, এটাকে আমরা এই পাশে রেখে দিলাম, ইকুয়াল টু লিখা যায় কত, এইচ বাই জিটি ছিল, এইচ বাই জিটি আমরা লিখে দিলাম, এইচ বাই জিটি, তারপরে আমাদের এখানে কি ছিল দেখো প্লাস ছিল, সো আমরা প্লাসটা লিখে দিব। এরপরে এই অংশে দেখো হাফ জিটি স্কোয়ার ছিল,
হাফ জি টি স্কোয়ার ছিল, দেন যে কাজটা করা যায় জি জি ক্যান্সেল হয়ে যাবে, টি আর এখানে টি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে শুধু একটা টি থাকবে এখানে, আর টি হাফ ইন্টু টি বলা যায়, হাফ ইন্টু টি বলা যে কথা টি বাই টু বলাও কিন্তু একই কথা, তাহলে আমরা এটাকে টি বাই টু বললাম। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে, এটাকে চাইলে একটু সাজায় লিখতে পারো, টি বাই টুটা আগে লিখো আর এইচ বাই জিটিটা পরে লিখো, তাহলে একদম প্রমাণের সাথে এক্সাক্ট ম্যাচ হয়। বা টি সমান হচ্ছে এত, এই ক্যাপিটাল টি যেটা আমরা এতক্ষণ বলতেছিলাম, এই ক্যাপিটাল টি কিন্তু এই যে পতনের যে মোট সময়টা ছিল এটাই হচ্ছে আমাদেরকে ডিনোট করতেছিল, বলছে যে দেখাও যায়, সো আমরা এটাকে লিখে ফেলবো শর্ট, ডান, আমাদের এই চ্যাপ্টার শেষ। সো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো। নেক্সট চ্যাপ্টারে হচ্ছে নেক্সট ডে আমরা প্লাসের বেসিক লেকচারগুলো পড়বো, প্লাসের ওভারঅল যা যা বেসিক প্রয়োজন আমাদের অ্যাটলিস্ট ম্যাথগুলো করার জন্য, প্লাস চ্যাপ্টারটাকে ভালো মতো বোঝার জন্য আমরা ওই প্লাস রিলেটেড ব্যাপার স্যাপারগুলো দেখবো, এরপরে হচ্ছে আমরা প্লাস রিলেটেড ম্যাথগুলো করে ফেলবো ইনশাল্লাহ শীঘ্রই। ওকে, সো আজকে আমি এখানে এন্ড দেই, আমাদের ইনশাল্লাহ নেক্সট ডেতে দেখা হবে। নেক্সট ডে বলতে হচ্ছে আগামীকাল, আগামীকাল কি প্লাসের ক্লাসটা নিব। কি তো কেন বলতে, আচ্ছা ওকে, সো আজকে এখানে দিচ্ছি, নেক্সট ডে হচ্ছে আমাদের প্লাস চ্যাপ্টারটা, মানে আগামীকালকে সেম টাইমে 7:45 দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।